হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি মুনতাহা। আমি এই এসএসসি ক্র্যাশ কোর্সে তোমাদের সাথে ইকোনমিক্স এর দ্বিতীয় ক্লাসে আজকে চলে এসেছি। আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা আস্তে আস্তে ক্লাসটি শুরু করে ফেলবো, ঠিক আছে? কে কে জয়েন করেছো আমাকে একটু ঝটপট জানিয়ে দাও যে আমার সাউন্ড ঠিক আছে কিনা, ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। তারপর হচ্ছে তোমাদের মানে ভিডিওটা ক্লিয়ার কিনা, একটু আমাকে ঝটপট জানিয়ে দাও। আচ্ছা, সাজ্জাদ জয়েন করেছে, রাজ্জাক খান জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম রাজ্জাক। ওকে, অনেকেই জয়েন করে ফেলছে আস্তে আস্তে। আমি কিন্তু তোমাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম আজকে যে ক্লাসটা হবে, যে অর্থনীতি পরিচয়, এই প্রথম অধ্যায়ের আমরা সেকেন্ড পর্বে আমরা আগে ক্লাস করেছি, যে হাফ করেছি, আজকে বাকি হাফটুকু করে আমরা আজকে এই চ্যাপ্টারটা শেষ করব, ঠিক আছে? এবং আমি বলেছিলাম যে তোমাদেরকে প্রথম 4-5 মিনিট বা 10 মিনিটের মতো তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন চলবে। তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে উত্তর জানিয়ে দিবে, ঠিক আছে? ওকে, অনেকেই জয়েন করে ফেলেছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে ক্লাসের বিষয় কি? অর্থনীতির পরিচয়, ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স। এই ক্লাসে আমরা যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে আমরা আয়ের বৃত্তাকার প্রবাহ নিয়ে জানবো, ঠিক আছে? আয়ের বৃত্তাকার প্রবাহটা আমরা আজকে পড়বো, আয়ের বৃত্তাকার প্রবাহ নিয়ে জানবো। তারপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেটা আছে, অর্থনৈতিক ব্যবস্থা সেটা নিয়ে জানবো। তারপরে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা, এগুলো নিয়ে আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। এর মধ্যে জানিয়ে দাও যে কে কে জয়েন করেছো। ওকে, সাইদ জয়েন করেছে, সাহারা জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তারপর হচ্ছে এখন চলো আমি তোমাদেরকে কিছু জিনিস জিজ্ঞেস করে ফেলি, প্রশ্নের উত্তর তোমরা আমাকে ঝটপট দিয়ে দাও, যে বলে দাও যেটা কি হবে। আদিম সমাজের প্রধান বিষয় কি ছিল? কি হবে বলতো? শিকার ও ভোগ নাকি উৎপাদন ও ভোগ? কোনটা হবে বলতো? আমাকে একটু দ্রুত জানিয়ে দাও, কোনটা হবে? হ্যাঁ মুশফিকা, জানিয়ে দাও সবাইকে জয়েন করেছো। আমি প্রশ্ন উত্তর সেশন চলছে এখন, যেহেতু আগের ক্লাসটার, যে কি তোমরা পড়েছো কি না আমি এটা দেখতে চাচ্ছি। হাই চুমকি। ওকে, জানিয়ে দাও, দ্রুত জানিয়ে দাও, অনেকেই আছো ক্লাসে। আমাকে উত্তরটি জানিয়ে দাও, আদিম সমাজের প্রধান বিষয় কি ছিল? কি হবে? কেন মেবি, কেন ওয়ান মেবি কেন বলছো বলো তো? শিকার ও ভোগ হবে না উৎপাদন ও ভোগ হবে? একটু দ্রুত আমাকে জানিয়ে দাও, তাহলে আমি বুঝবো যে তোমরা জিনিসগুলো ঠিক মতো পড়েছো। আব্দুল্লাহ উত্তর দিয়েছে, নাহার উত্তর দিয়েছে, মুশফিকা উত্তর দিয়েছে। আব্দুল্লাহ, তোমার উত্তরটি কিন্তু হয়নি। আদিম সমাজে কি করতো বলো তো, আর কি ছিল? এটা কিন্তু লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। ওকে, তারপরে হচ্ছে মুশফিকা বলেছে শিকার ও ভোগ, নাহার বলেছে টু। ওকে, নো প্রবলেম আব্দুল্লাহ। হ্যাঁ, একদম ঠিক। যারা টু বলেছো বা উৎপাদন ও ভোগ বলেছো তাদের উত্তর একদম সঠিক হয়েছে। এরপর আমরা পরের প্রশ্নতে চলে যাই। বাণিজ্যবাদের ইংরেজি কি? দেখো তো কোনটা হবে, কোন শব্দটা হবে, ওয়ান না টু? আমি বানানে দেখো, স্পেলিং এ কিন্তু কিছুটা মানে ডিফারেন্ট আছে, তোমরা খেয়াল করে উত্তর দাও যে কোনটা সঠিক উত্তর হবে। বাণিজ্যবাদের ইংরেজি শব্দ কি? একটু জানিয়ে দাও, কি কি কোনটা হবে? অনেকে বলেছে আম, অভিজ্ঞ চাকমা উত্তর দিয়েছে, চুমকি উত্তর দিয়েছে। অনেক ধন্যবাদ। মহিউদ্দিন নতুন করে জয়েন করেছে। একটু দ্রুত আমাকে জানিয়ে দাও উত্তরটা কি হবে। এই জন্য তো অনেকে বলি, যখন পড়বে ইংলিশ টার্ম গুলো পড়বে, খেয়াল রাখবে যে বানান গুলো যেন ঠিক থাকে, কারণ আমাদের সিলেবাস যেহেতু শর্ট, প্রশ্নের উত্তর অনেকভাবেই আসতে পারে। একটু খেয়াল করে আমাদের জিনিসগুলো পড়তে হবে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, একদম ঠিক। অনেকে উত্তর দিয়েছে, নাহার, তারপরে মুশফিকা, অভিজ্ঞ চাকমা। তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো। প্রথমটা হবে নাম্বার ওয়ান, ভেরি গুড। তারপরে এটা বলো,
ঐকোনমিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে বলো তো? ঐকোনমিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আমাকে একটু দ্রুত এটার উত্তরটা জানিয়ে দাও। এটাই হচ্ছে শেষ প্রশ্ন, এরপর আমরা মেইন পড়ায় চলে যাব। ঠিক আছে? ওকে, চুমকি উত্তর দিয়েছে, মুশফিকা উত্তর দিয়েছে, তাসরিফা বলেছে। ওকে তাসরিফা, আরো কয়েকটা উত্তর আমি আশা করছি, কারণ আমি জানি সবাই ক্লাস, মানে তোমরা সবাই লাস্ট ক্লাসটি করেছো। আহ হ্যাঁ হ্যাঁ ঠিক হচ্ছে, উত্তর সঠিক হচ্ছে। ওকে মুশফিকা, তাসরিফা, ভেরি গুড। যারা যারা এই টু অ্যান্সার বলেছো তারা একদম সঠিক উত্তর দিয়েছো যে ঐকোনমিয়া শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। ঠিক আছে, ভেরি গুড নাহার। আচ্ছা এরপরে চলো আমরা চলে যাই হচ্ছে পরেরটিতে। ঠিক আছে, আমরা এখন মেইন পড়ায় চলে যাই, চলো। দেখো, আয়ের বৃত্তাকার প্রবাহ আমরা দেখব। আয়ের বৃত্তাকার প্রবাহ, এটা একটা খুবই মানে মজার, এটা ইকোনমিক্স এর একটা টপিক, আমার অনেক ভালো লাগে। আমরা আজকে এটা পড়বো, এই যে পুরো একটা চিত্রের মাধ্যমে আমরা জানবো। দেখো, একটি সরল অর্থনীতিতে দুই ধরনের প্রতিনিধি বা এজেন্ট থাকে। সেটা হচ্ছে একটা ভোক্তা, যেটাকে আমরা পরিবারও বলে থাকি, ভোক্তা বা পরিবার, উৎপাদক বা ফার্ম। ঠিক আছে, ফার্মও বলে থাকি, উৎপাদক বলে থাকি। এখন দেখো, এই দুই ধরনের প্রতিনিধির মধ্যে আয় ব্যয় কিভাবে চক্রাকারে কি হয়, আমরা দেখি যে দুটো আয় ব্যয় কিভাবে চক্রাকারে প্রবাহিত হয়। ঠিক আছে, এটা হবে প্রবাহিত, প্রবাহিত হয়। ঠিক আছে, প্রবাহিত, প্রবাহিত হয়, তা চিত্রের মাধ্যমে দেখানো হলো। এখন দেখো, আমরা যদি ফার্ম ধরি আর এখানে হচ্ছে পরিবার সমূহ ধরি। ঠিক আছে, এখন আমি তোমাকে একটা ঘটনা বলি, একদম রিয়েল লাইফ ঘটনা দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আমি একবার, আমি আমার নানুর বাড়িতে যখন গিয়েছিলাম, আমার নানুর বাড়িতে ওখানে কি রাজশাহী, নাটোরে, ওখানে নাটোরে আম অনেক ভালো হয়। ঠিক আছে, এখন প্রচুর যেহেতু আম হয়, আমের মানে অনেক আম পাওয়া যায়, আমের উৎপাদন অনেক ভালো হয়, সেই জন্য কি করেছে, প্রাণ কোম্পানির একটা ফ্যাক্টরি আমি নাটোরে দেখেছি। তো যখন আমি যাচ্ছিলাম তখন আমি ফ্যাক্টরিটা দেখলাম যে নাটোরে প্রাণ কোম্পানির একটা ফ্যাক্টরি আছে, প্রাণের ফ্যাক্টরি আছে। তো প্রাণে কিন্তু ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো বার, অনেক কিছু ওরা তৈরি করে, তাই না? এখন দেখো, আমি যদি বলি এই ফার্মটি, ধরে নাও আমি দেখলাম হচ্ছে প্রাণের ফার্ম, একটা ফার্ম, তারা কি করছে, জিনিসটা উৎপাদন করবে, তারা কি করবে, উৎপাদন করবে। মনে করো ম্যাঙ্গো জুস করছে, আম দিয়ে জুস বানাচ্ছে, ফলের রস করছে, যেগুলো বাজারজাত করছে। এখন দেখো, এই প্রাণ কোম্পানি কি করলো, উৎপাদনের উপকরণ সমূহের বাজার থেকে কি করলো, উৎপাদনের উপকরণ ক্রয় করলো। এখন আমরা কি, উৎপাদনের উপকরণ গুলো কি, আমরা জানি উৎপাদনের উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, মূলধন আর হচ্ছে সংগঠন, তাই না? উৎপাদনের 4টি উপকরণ আছে। এখন দেখো, ওইখানে আশেপাশে যে গ্রামের লোকরা আছে, তারা কিন্তু ওই ফার্মে চাকরি করছে, জব করছে, তাই না? তারা কি করছে, ওখানে তাদের শ্রম দিচ্ছে, শ্রমের বিনিময়ে তারা কি পাচ্ছে, মজুরি পাচ্ছে, তাই না? এই যে দেখো, এই দেখো মজুরি, তারা কি করলো, এই প্রাণের যে ফার্মটা তারা হায়ার করলো, তাদেরকে কি করলো, তাদেরকে নিয়োগ দিল, তাদের এই উৎপাদন উপকরণ গুলো ক্রয় করলো। কি ক্রয় করেছে, দেখো মজুরি যদি বলি, তারা একটা জায়গা দেখেছে, ভূমি, ভূমি তারা একটা দেখেছে, ওই ভূমির জন্য হয়তো ভূমির পরিবর্তে কি দিতে হয়, খাজনা, তারা একটা ভূমি ঠিক করেছে। এবং ওখানে যে শ্রমিকরা কাজ করছে, শ্রমিকদের কি দিচ্ছে, শ্রমিকদের কিন্তু এই মজুরিটা কারা পাচ্ছে, শ্রমিকরা পাচ্ছে, তাই না? এই শ্রমিকরা কি পাচ্ছে, এখানে হবে হচ্ছে শ্রমিক, শ্রমিকরা কি পাচ্ছে, সেটা হচ্ছে মজুরি পাচ্ছে, শ্রমিকরা পাচ্ছে কি, মজুরি। ভূমির পরিবর্তে কি হচ্ছে, এই যে খাজনা। এখন মূলধন, মূলধন হচ্ছে কি, যে টাকাটা থাকে ওটার মূলধনের পরিবর্তে কি হচ্ছে পাওয়া যায়, যে মূলধনের মালিক লাভ করে হচ্ছে সুদ। তাহলে দেখো, এই যে একটা ফার্ম এই জিনিসগুলো, উৎপাদনের উপকরণগুলো ক্রয় করছে, ক্রয় করে কি করছে, এই যে তারপরে হচ্ছে দেখো, এই আম ফলের জুস, আমের রস, আমের যে জুস বানাচ্ছে, যে ম্যাঙ্গো জুস বানাচ্ছে, তারা কি করছে, আম ব্যবহার করছে, আশেপাশে থেকে সবার থেকে কিনছে। এই যে দেখো, তারা এগুলো বিক্রি ব্যবহার করে উৎপাদনের উপকরণ সমূহ বাজার থেকে এগুলো কিনছে, শ্রমিককে নিয়োগ করেছে, সেখানে মজুরি দিচ্ছে, সবকিছু মিলিয়ে ওরা কি করলো, কি করছে, এরা উৎপাদন করছে। এখন এই যে যে দ্রব্যগুলো
এখন কি হচ্ছে, তারা ফ্যাক্টরিতে জিনিস বানাচ্ছে, তাই না? যে দ্রব্যগুলো তারা বানিয়েছে, এই দ্রব্য এবং সেবা তারা কি করেছে, এই দ্রব্য এবং সেবার বাজারে তারা বিক্রি করছে। এখন যদি আমি এটার উদাহরণ দেই, তারা ঠিক এই যে দেখো, এই ফ্যাক্টরি থেকে যে ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো বার, অনেক কিছু আম দিয়ে ব্যবহার হচ্ছে, ওগুলো নিয়ে কি করছে, বাজারে দেখো অনেক জায়গায় বিক্রি হচ্ছে, তাই না? তোমার দোকান থেকে কিনতে পাচ্ছ, ঢাকায় আসছে, অনেক জেলায় আসছে। এগুলো কি দ্রব্য এবং সেবাগুলা দেখছো, দেখো বিক্রি করেছে, এখান থেকে আসলো, এখানে বাজারে বিক্রি করেছে। এবং এই যে বিক্রিত যে দ্রব্য, এই দ্রব্যের থেকে কি করছে দেখো, ওদের কি আয় হচ্ছে, দেখেছো চিহ্নটা এখানে যাচ্ছে, আয় কারা করছে, ফার্ম আয় করছে। তাহলে কি করছে, বাজারে দ্রব্য সেবা, উৎপাদিত দ্রব্য সেবা তারা বিক্রি করে আয় করছে, হ্যাঁ, টাকা পাচ্ছেন। এখন দেখো, এবার দেখো পরিবার সমূহ বা ভোক্তা, ভোক্তারা কি করছে, আমরা পরিবার সমূহকে আমি বলেছি আমরা কি বলতে পারি, ভোক্তা। এখন দেখো ভোক্তারা কি করছে, এই যে দ্রব্যটা কি করছে, তাদের ভোক্তারা কি করছে, এই যে আমি বলেছিলাম না যে কি করেছে, তারা এই উৎপাদন উপকরণ সমূহের বাজারে তাদের কি করছে, শ্রম বিক্রি করছে, বা এই যে ভূমির পরিবর্তে যে এই যে তারা খাজনা, সুদ, এই জিনিসগুলো তারা কি করছে, মনে করো একটা শ্রমিক বা একটা পরিবার কি তারা হচ্ছে সেখানে কাজ করছে, কাজ করে কি অর্থ উপার্জন করছে, তাই না? এখন আয় যে করছে, এই যে আয় হচ্ছে একটা পরিবারের, তারা কি করছে, এই আয়টা ব্যয় করছে কি, এই যে দ্রব্য সমূহের বাজার থেকে বাজারে ব্যয় করে তারা ওই দ্রব্য বা সেবাটা কিনছে। তাহলে কি করছে দেখো, তারা বিক্রি করছে কারা, এই যে ফার্ম সমূহ কি করছে, বিক্রি করছে কাদের কাছে, পরিবারের কাছে। পরিবাররা কি করছে, ব্যয় করছে, অর্থ ব্যয় করে কি করছে, দ্রব্য সেবার বাজার থেকে ওইটা পণ্যটা কিনছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে চক্রাকারে যে একটা এরকম চক্রাকারে যে আমরা দেখছি এই চিত্রটা প্রবাহিত হচ্ছে, এটাকে কি বলে, আয়ের বৃত্তাকার প্রবাহ। এখন দেখো আমি আমার মতো তোমাদেরকে বুঝিয়ে দিলাম, একদম কি একটা আমার নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে, ঠিক আছে? এখন এই যে এখানে তোমাদের বইয়ে যে কথাগুলো লেখা আছে, তোমরা দেখতে পারবে এই যে এখান থেকে যা যা পড়বে, যে দেখবে সবই আমি যা বলেছি মোটামুটি এগুলো লেখা আছে, তোমরা যদি এগুলো একটু পড়ো দেখবে খুব সহজ লাগছে। এখন আমাকে বলো, আমি যে বলেছি উৎপাদনের উপকরণ নয় কোনটি, বলো তো, প্রশ্নটা ঠিক মতো খেয়াল করবে, উৎপাদনের উপকরণ নয় কোনটি, খাজনা, ভূমি না শ্রম? উত্তরটা আমাকে দিয়ে দাও তো, আমি ততক্ষণে তোমাদের কিছু কমেন্ট নিয়ে নিই, ঠিক আছে? ওকে, নাহার বলেছে, তারপর হচ্ছে আহ হ্যাঁ, তোমাদের ফিজিক্স ক্লাস হয়তো হবে, তোমাদেরকে যদি দেখো তোমরা যাদের ফিজিক্স ক্লাস প্রয়োজন হয় তারা অবশ্যই একটু চেক করো ফিজিক্স ক্লাস হচ্ছে কিনা, বা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা একটু ঝটপট আমাকে উত্তর দাও। হ্যাঁ, তাহেরা উত্তর দিয়েছে, তাহেরা উত্তর দিয়েছে উৎপাদনের উপকরণ নয় কোনটি। আমি বলেছি উৎপাদনের উপকরণ নয় কোনটি, বলো। উৎপাদনের উপকরণ না কোনটি সেটা বলো। হ্যাঁ, সোহাগ উত্তর দিয়েছে, নাহার উত্তর দিয়েছে, তাহেরা উত্তর দিয়েছে, একটু খেয়াল করে বলো। আমি কিন্তু বলেছি উৎপাদনের উপকরণ 4টি, ঠিক আছে? ওই 4টার বাইরে যেটা, ওটাই নিশ্চয়ই উৎপাদনের উপকরণ নয়। এখন আমাকে জানিয়ে দাও ঝটপট। অনেকে কিন্তু একটু ভুল উত্তর দিচ্ছ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে উত্তর দাও। উৎপাদনের উপকরণ কি বলেছি, ভূমি, শ্রম, মূলধন আর হচ্ছে সংগঠন। এখন দেখো এইটার মধ্যে কোনটা না, উপকরণ না কোনটা? ওকে, নাহার, মুশফিকা, তারপরে সোহাগ, তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো, সেটা হবে হচ্ছে খাজনা, কারণ ভূমি আর শ্রম তো উৎপাদনের উপকরণই, তাই না? এখন দেখো, এরপর আমাকে বলো, ভূমির মালিক উপার্জন করে খাজনা, এটা কি সত্য না মিথ্যা, কি হবে? ভূমির মালিক উপার্জন করে খাজনা, এটা কি সত্যি না মিথ্যা? কে অনেকে বলছে তাসরিফা, মুশফিকা বলেছে 1, চুমকি বলেছে 1। হ্যাঁ, মানে এটা 1 2 দিয়ে উত্তর দিতে পারো, এটা 1, এটা 2, কোনটা হবে বলো? ভেরি গুড তাসরিফা, চুমকি, তাহেরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা খুব মনোযোগ দিয়ে করছো। হ্যাঁ, ভেরি গুড। কি হবে তাহলে, এটা সত্য, ভূমির মালিকেরা কি পায়, খাজনা পায়, উপার্জন করে সেটা পরিবর্তে তারা খাজনা পায়। ওকে, এখন দেখো আমরা এখন যেটা পড়বো বিভিন্ন ধরনের অর্থনৈতিক
ব্যবস্থা, ঠিক আছে? ডিফারেন্ট টাইপস অফ কি ইকোনমিক সিস্টেম, আমরা কি পড়বো বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, ঠিক আছে? এখন দেখো অর্থনীতি হচ্ছে চয়ন বা নির্বাচনের বিজ্ঞান। অর্থনীতি সীমিত সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ ভোগ, সর্বোচ্চ কল্যাণ সাধনের জন্য সঠিক পথটি বাছাই করার নিরন্তর চেষ্টা চালায়। আমি আগে কিন্তু বলেছি তাই না, এখন কি আমাদের কি সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ ব্যবহার করে আমাদের যাতে সর্বোচ্চ উৎপাদন হয়, সর্বোচ্চ ভোগ এবং কল্যাণ সাধন হয়, এটাই হচ্ছে অর্থনীতি চেষ্টা করে, তাই না? এখন অর্থনীতি ব্যবস্থা সর্বদা তিনটি প্রশ্নের উত্তর খুঁজছে। এখন এই তিনটি প্রশ্নের উত্তর কি আমরা যদি দেখি, তা হচ্ছে দেখো আমরা কি উৎপাদন করব এবং কি উৎপাদন করব না, তার মানে এখন দেখো অর্থনীতিতে কি উৎপাদন করা উচিত এবং কি করা উচিত না সেটা একটা প্রশ্ন। তারপরে উৎপাদন করার জন্য কি ধরনের প্রযুক্তি ব্যবহার করব, আমরা কাদের জন্য উৎপাদন করব, এটা এখন তিনটা প্রশ্ন। এখন আমি তিনটা প্রশ্নই তোমাদেরকে আমি বলি। মনে করো একটা দেশের জন্য এখন কি দরকার, খাদ্যের দরকার, তাই না? খাদ্যের দরকার, মনে করো আমার দেশে খাদ্যের দরকার। এখন কি বেশি বেশি যদি চাল উৎপাদন করা হয়, আমরা কৃষি কাজ করি, সেটা আমাদের অনেক মানুষের কি অভাব পূরণ করবে খাওয়ার। এখন সেই ক্ষেত্রে যদি কি হয়, অস্ত্র উৎপাদন করা হয় বা অন্য কিছু যদি চিন্তা করা হয়, গাড়ি বানানোর চিন্তা করা হয়, তাহলে সেটা কি হবে, সেটা কার্যকারী ভূমিকা পালন করবে না। কারণ কি, তাহলে আমাদের অর্থনীতি চিন্তা করবে আমরা কি উৎপাদন করব সেটা। আর উৎপাদন করার জন্য কি প্রযুক্তি ব্যবহার করবে, এখন প্রযুক্তিটা কেমন হতে হবে, ঠিক আছে? এখন মনে করো প্রযুক্তিতে ধরো নকশি কাঁথার কথা যদি বলি, নকশি কাঁথা, এখন একটা কাঁথা যদি বিক্রি করে মনে করো যে আহ একটা কাঁথা বানাতে অনেক সময় লাগে, এটা যদি আমরা একটা ভালো প্রযুক্তি ব্যবহার করি, ভালো যন্ত্র ব্যবহার করি, বা যদি বলি কৃষি কাজের জন্য, কৃষির জন্য যদি আমরা ভালো যন্ত্র, অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করি, তাহলে আমাদের কি হবে, কৃষিকাজটা বা ফলনে ত্বরান্বিত হবে, ফসল ফলতে সেটা উপকৃত হবে। আমরা কাদের জন্য উৎপাদন করব, হ্যাঁ এটা চিন্তা করি যে আসলে বেশিরভাগ মানুষের কিসের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, তাই না? তো ঠিক এই জিনিসগুলো তিনটা প্রশ্নের উত্তরই কিন্তু সর্বদা খুঁজে এই অর্থনৈতিক এই যে ব্যবস্থাগুলো, এগুলো সর্বদা দেখবা পরিচালিত হচ্ছে। সবকিছুর জন্যই দেখো এই প্রশ্নটা করলেই কিন্তু উত্তরেই মিলছে যে হ্যাঁ কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না, আমাদের সীমিত সম্পদ ব্যবহার করে কি করা দরকার, সেটা কিন্তু এই তিনটা প্রশ্নের উত্তরে আমরা বা তিনটা প্রশ্ন করলেই আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো এই প্রশ্নগুলোর উত্তর প্রদান হচ্ছে এক 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 অর্থনীতির ব্যবস্থার কাজ। হ্যাঁ এক এক দেশের, এটা হবে হচ্ছে এক এক দেশের এক এক, এটা হবে এক এক দেশের এক এক অর্থনৈতিক ব্যবস্থার কাজ, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা প্রধানত তিনটি পন্থার সন্ধান পাই এবং সেই হিসাবে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাগুলোকে প্রধানত তিনটি মূল পদ্ধতিতে বিভক্ত করা হয়। তবে মনে রাখতে হবে এসব পদ্ধতির কোনোটি নিখুঁতভাবে কাজ করে না, সর্বদা বাস্তবে তারা মিশ্র অবস্থায় বিরাজ করে। আমরা এখন সামনে জানবো কি কি পদ্ধতি বা কি কি ব্যবস্থা সেটা আছে, ঠিক আছে? এখন দেখো আমি তার আগে কিছু প্রশ্ন নিয়ে নিই যে তোমরা কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের। হ্যাঁ, কৃষকরা ভূমির মালিকের জমিতে চাষ করে আর চাষ করে যা পায় তার একটি অংশ জমির মালিককে দিতে হয়, সেটাই খাজনা। হ্যাঁ ভেরি গুড, এটা ঠিক বলেছো তুমি, একদম এটা এই বলেছে, এটা নাহার বলেছে, ধন্যবাদ নাহার। ওকে, আমি তাহলে আহ আমি তাহলে তোমাদের এই যে বাজার পদ্ধতি বা ধনতান্ত্রিক পদ্ধতিটা আমি এখন পড়াচ্ছি। বাজার পদ্ধতি বা ধনতান্ত্রিক পদ্ধতি কি, যেটাকে আমরা বলি যে মার্কেট সিস্টেম বা ক্যাপিটালিস্ট সিস্টেম। এখন দেখো এই পদ্ধতিতে সমস্ত সিদ্ধান্ত বাজারের যুক্তি অনুযায়ী নির্ধারণ করা হয়। এই পদ্ধতি কি, বাজারের যুক্তি অনুযায়ী, বাজারের যুক্তি অনুযায়ী নির্ধারণ করা হয়। এখন বাজারের যুক্তি অনুযায়ী কি, মনে করো একটা বাজারে একটা পণ্যের চাহিদা বেশি হতে পারে, কোন পণ্যের চাহিদা কম হতে পারে, দামের ক্ষেত্রে দেখতে হবে দাম কম বেশি হতে পারে। এখন দেখো এই যে সবকিছু মিলিয়েই এই বাজার এই পদ্ধতিটা তৈরি করা হয় যে হ্যাঁ চিন্তা করে দাম বেশি না কম, সেটা বেশি বেশি করে উৎপাদিত করবে বাজার, সেটা চিন্তা করে যে বেশি বেশি উৎপাদিত যদি কোনো কিছু দাম হয় তাহলে বেশি উৎপাদন করা হয়, বেশি দামে বিক্রি করতে পারবে, লাভবান হবে। তারপর আপেক্ষিক চাহিদা নির্ধারণ করে দিবে বাজারের
উৎপাদনের বিন্যাস। আচ্ছা দেখো, যে প্রযুক্তিতে একটি পণ্য তৈরি করার বাজার নির্ধারণ খরচ সর্বনিম্ন, সে প্রযুক্তি ব্যবহার করেই ওই পণ্য তৈরি করা হয়। আমি তোমাকে বলেছি যে কাঁথা সেলাই কথা বলেছি, বা চিন্তা করে যে প্রযুক্তি ব্যবহার করে যেটা কি স্বল্প খরচে খুব দ্রুত অনেক বেশি উৎপাদন করা যাবে, সেই চিন্তাটাও করা হয়। এখন দেখো, বাজারে যে উৎপাদিত দ্রব্যটা, সেটার দামটা কি করবে, যে উৎপাদন করছে সে মালিক হয়তো নির্ধারণ করছে, এবং সেই কিন্তু ঠিকমতো বিক্রি করে বাজারে কি করছে, সে নির্ধারণ করে কি করছে, আয় করছে বিক্রি করে, তাই না? আয় করছে, সেটা যেটা সে উৎপাদন করছে করে সেটা সেটা বাজারে বিক্রি করে সেটা তার আয় হচ্ছে, সে নিজের মর্জি মতো সে নিজে সেটা করতে পারছে। এখন দেখো, এই ব্যবস্থায় কি বাজার দ্বারাই উপকরণের মালিকদের এবং ক্রেতা বিক্রেতার প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত হচ্ছে কি কি উৎপাদিত হবে, কিভাবে উৎপাদিত হবে, এবং উৎপাদনের বন্টন কিভাবে হবে। তাহলে কি জানলাম, কি উৎপাদিত হবে, কি উৎপাদিত হবে, তারপরে হচ্ছে কিভাবে হবে, কিভাবে উৎপাদিত হবে, তারপরে হচ্ছে উৎপাদনের বন্টন, উৎপাদনের বন্টন। ওই যে ওই তিনটা প্রশ্নই আসে, দেখো ওই তিনটা প্রশ্ন ধরেই কিন্তু এই যে এই পদ্ধতিটা কি হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে, প্রশ্নের উত্তরই কিন্তু পেয়ে যাচ্ছে। এখন দেখো, নির্দেশমূলক পদ্ধতি, নির্দেশমূলক পদ্ধতিকে এটা বলা হয় কমান্ড সিস্টেম। এখন দেখো, এই পদ্ধতিতে কি উৎপাদন হবে তা নির্ধারণ করে দেয় কর্তৃপক্ষ। তার মানে কি, সরকার নির্ধারণ করে যে এটা কি হবে, কতটুকু নির্ধারণ হবে, এটা তখন এককভাবে থাকে না, ব্যক্তি নিজে সেটা নির্ধারণ করতে পারে না। যেমন ধরো, সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে, মন্ত্রণালয় রয়েছে, যেগুলা নির্ধারণ করে, বা দেখো আমরা যদি বলি যে পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় চিন্তা করে যে কিভাবে পরিকল্পনা করে, কিন্তু কোনটা কিভাবে করবে, কি কিভাবে উৎপাদন করবে, সবকিছু কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে। দেখো, সমস্ত সম্পদ ও উপকরণের মালিক হচ্ছে রাষ্ট্র। তার মানে কি, রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে। তাদের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রণালয় চূড়ান্ত বিচারে কি উৎপাদিত হবে, তার জন্য কি প্রযুক্তি বাছাই হবে, কার কি দাম হবে, কার কি আয় ভোগ হবে, তা ইত্যাদি সব নির্ধারণ করবে। তার মানে কি, কি উৎপাদিত হবে, কি প্রযুক্তি বাছাই হবে, তারপরে কি দামে কিভাবে আয় ভোগ হবে, এগুলো সবকিছু কি সরকারের একটা বিশাল নিয়ন্ত্রণ থাকে। সেই জন্য কি ব্যক্তিরা নিজের মন মতো বা ব্যক্তি মালিকানা থাকে না, এবং খেয়াল খুশি মতো সেটা করতে পারে না, যেহেতু সরকার নিয়ন্ত্রণ করছে। এই আদেশ অনেকটা আইনের মতো সকল অর্থনৈতিক খেলোয়াড়কে মেনে চলতে হয়। তার মানে কি, সরকার যে নির্দেশটা দিচ্ছে এটা সবাইকে সবাইকে মানতে হবে, এবং যারা যারা আছে, যারা বিক্রেতা আছে, বা এই যে অর্থনীতির এই ব্যবস্থার মধ্যে পড়ে যাচ্ছে, সবাইকেই এই নিয়মের মধ্যে তারা আনতে হবে, চলতে হবে, সরকারের নির্দেশ পালন করতে হবে। তাই এই ব্যবস্থাকে নির্দেশমূলক ব্যবস্থা বা কমান্ড সিস্টেম বলে। কেন, দেখো সরকার নির্দেশ দিচ্ছে, কমান্ড করছে, এটা দেখো এই জন্যই এই কমান্ড সিস্টেম নামে হিসেবে অভিহিত করা হয়েছে। এই ব্যবস্থা ব্যক্তি স্বার্থ বা মুনাফার চেয়ে সামাজিক স্বার্থ কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়। তার মানে ব্যক্তি স্বার্থ থেকে সরকার চিন্তা করে যে যে রাষ্ট্র বা সমাজের কল্যাণ বেশি কোনটা হবে, কোন কাজে হবে, সেটাই সরকার চিন্তা করে ডিসিশন নেয়। এখন দেখো, ধনতান্ত্রিক পদ্ধতি কি হবে বলতো, ক্যাপিটালিস্ট সিস্টেম নাকি ক্যাপিটাল ইকোনমি, কোনটা হবে বলতো, আমাকে একটু এই উত্তরটা জানিয়ে দাও তো। আমি তাহলে আমি তোমাদের উত্তরগুলো নিয়ে নিব কিছু, আমাকে একটু দ্রুত জানিয়ে দাও। আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছ, অনেকে বলেছো, তাহেরা উত্তর দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। এরপরে হচ্ছে আরো অনেক উত্তর দিয়েছে, একটু খেয়াল করে দাও, ক্যাপিটালিস্ট সিস্টেম নাকি ক্যাপিটাল ইকোনমি। তাহেরা তাসরিফা, ভেরি গুড। ধনতান্ত্রিক পদ্ধতি কোনটা, সেটা আমরা ইংরেজি কি বলবো, সেটার উত্তরটা দিয়ে দাও। হ্যাঁ, ক্যাপিটালিস্ট সিস্টেম, একটা কিন্তু দেখো ইকোনমি আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ, ভেরি গুড তাহেরা, তারপরে তাসরিফা, মুশফিকা, সোহাগ, ভেরি গুড, তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো। এটার উত্তর হবে হচ্ছে ক্যাপিটালিস্ট সিস্টেম। তার মানে আমরা কি বুঝলাম, যে ধনতান্ত্রিক পদ্ধতি মানে হচ্ছে ক্যাপিটালিস্ট সিস্টেম। এরপর দেখো, আমরা চলে যাব প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে,
এখন প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থা কি? ট্র্যাডিশনাল ইকোনমিক সিস্টেম। তার মানে কি? অনেক আদিম যুগ থেকে যেসব প্রথা চলে এসছে ওগুলো। প্রাচীন সমাজে কিন্তু দেখো এত রাষ্ট্র বা পরিকল্পনা এত কিছু ছিল না, বা হচ্ছে কি কিভাবে কি চালনা করবে, পরিচালনা করবে, কি করবে, এত নিয়ম কানুন ছিল না। তো চিন্তা করতো কি বিভিন্ন ধর্মীয় মূল্যবোধ বা হচ্ছে মানে আগের দিনের বাবা, দাদা, দাদি, নানা নানিরা যেসব প্রথা চালু করেছে এগুলো সিদ্ধান্ত গ্রহণ করতো, এগুলো মেনে চলতো। দেখো কি বলছে, প্রাচীন সমাজে আদিম অর্থনীতি রয়েছে যেখানে রাষ্ট্রীয় বা পরিকল্পনা কমিশন ও মুক্ত বাজারে কোনো শক্তিশালী উপস্থিতি নেই। হ্যাঁ, সেটাই বলেছি। সেসব সমাজে ব্যক্তি সচরাচর ধর্মীয় মূল্যবোধ বা আবহমান কাল ধরে চলে আসা বাবা দাদাদের প্রথা অনুযায়ী অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে পরিচালনা করেন। এইসব অর্থনৈতিক ব্যবস্থা যেহেতু প্রথা ও সামাজিক বিশ্বাসী সবকিছু নির্ধারণ করে দেয়, অর্থাৎ প্রথাই নির্ধারণ করে কি উৎপাদন করা হবে, কি ভোগ করা যাবে এবং কি ভোগ করা যাবে। তারপরে দেখো আরো কি কি নির্ধারণ করে, যে কি ভোগ করা যাবে, বিভোগ করা যাবে, কোন প্রযুক্তি গ্রহণ করবে, কারা বেশি পাবে, কারা কম পাবে, এই যে এই জিনিসগুলো, এগুলো সেটা সেইসব অর্থনৈতিক ব্যবস্থাকে প্রধানত অর্থনৈতিক ব্যবস্থা বলে। তার মানে কি, এই যে এসব অর্থনৈতিক ব্যবস্থা যেহেতু প্রথা ও সমাজ বিশেষ সবকিছু ধারণ, তার মানে সমাজে যুগ যুগ ধরে যে প্রথা চলে এসছে, যেসব সমাজ মেনে চলছে, কিভাবে করবে, যা করবে, এগুলো এভাবেই, এটা প্রথা দ্বারাই এই অর্থ ব্যবস্থাটা পরিচালিত হয়। এরপর দেখো আমরা যদি দেখি আমাদের দেশ আদিবাসী জনগোষ্ঠীর অর্থনৈতিক ব্যবস্থা বা যুক্তরাষ্ট্রের আদিম সম্প্রদায়ের অর্থনৈতিক ব্যবস্থা বা কোনো কোনো ইসলামী দেশে ইসলামী শরিয়া ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে পারি। আমাদের আদি দেশে যে আদি জনগোষ্ঠী এরা এসব পুরান তাদের যে প্রথাগত যে জিনিসগুলো সামাজিকভাবে হয়েছে এগুলো পালন করেন। তারপর যুক্তরাষ্ট্রে কিছু আদিম সম্প্রদায় আছে এবং কিছু ইসলামিক দেশে আছে যাদের ইসলামিক প্রথা তারা পালন করছে। পৃথিবীর সব অর্থনৈতিক ব্যবস্থাই শেষ বিচারে একটি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। কারণ আমি বলছি যে কোনো একটা সম্ভব না, সবকিছু মিলে অর্থনীতি যেহেতু পারফেক্ট সম্ভব না, যে হয়তো কোনোটাতে যে শুধু রাষ্ট্রই একলা পরিচালনা করছে এমন হচ্ছে না, বা শুধু ব্যক্তি মালিকানা হচ্ছে তা হচ্ছে না, মানে এটা একটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আমাদের বাংলাদেশে আমরা একটি মিশ্র ব্যবস্থা দেখতে পাই। এখানে ব্যক্তি খাতে বাজারই প্রধান নিয়ন্ত্রক, রাষ্ট্র খাতে রাষ্ট্র বা পরিকল্পিত সিদ্ধান্তই প্রধান নিয়ন্ত্রক। এখন দেখো ইসলামী প্রতিষ্ঠানগুলোতে শরিয়া হুকুমের প্রধান নিয়ন্ত্রক, আবার এই সবগুলো একে অপরের প্রভাবে প্রভাবান্বিত হয়। তার মানে হচ্ছে তুমি দেখো ইসলামী ব্যাংক এরকম অনেক ব্যাংক আছে না, যে হচ্ছে সুদ তারা দিচ্ছে না, বা তারা পুরো ইসলামিক শরিয়া মোতাবেক যে ব্যাংকের কার্যক্রম চালাচ্ছে। তারপরে দেখো আবার সরকার অনেক কিছু নিয়ন্ত্রণ করছে, আবার ব্যক্তিগতভাবে অনেক অনেক কিছু তারা সেটা পরিচালনা করছে। তার মানে কি সবকিছুই একটা মিলিত অবস্থা রয়েছে, তাই না? বাংলাদেশে যদি বলো যে প্রধান নিয়ন্ত্রক বা রাষ্ট্রকার সবকিছু কিন্তু সবাই মিলেই করছে, তাই না? সবাই একে অপরের কি করছে, প্রভাব বিস্তার করছে জীবনে। এখন দেখো অর্থনৈতিক ব্যবস্থা সর্বদা কয়টি প্রশ্নের উত্তর খুঁজছে, আমাকে উত্তরটি দিয়ে দাও তো, জানিয়ে দাও তো, আমি দেখি তো তোমরা কে কে মনোযোগ দিয়ে ক্লাসটি করছো। অর্থনৈতিক ব্যবস্থা সর্বদা কয়টি প্রশ্নের উত্তর খুঁজছে, কে কে সঠিক উত্তর দিতে পারবে আমাকে একটু দ্রুত জানিয়ে দাও। এরপরে আমরা পরবর্তী টপিকে চলে যাব, ঠিক আছে? অনেক উত্তর দিয়েছে। ভেরি গুড, তাহেরা, তাসরিফা, নাহার, ভেরি গুড, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ অল। হুম, তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো। সোহাগও সঠিক উত্তর দিয়েছো, যেটা হবে কি তিনটি অর্থনৈতিক ব্যবস্থা সর্বদা তিনটি প্রশ্নের উত্তর খুঁজে বের করে। আমরা তিনটি করেছি, যে এই যে দেখো তিনটি যদি বলি, আমি আবার দেখাই তোমাদেরকে, এই তিনটি প্রশ্নের উত্তর, তাই না? কি উৎপাদন করব, কি ধরনের প্রযুক্তি ব্যবহার করব, কার জন্য উৎপাদন করব, তাই না? পেয়ে গেলাম। ভেরি গুড, ফাতেমার আক্তারও জয়েন করে বলেছে। ভেরি গুড, ভেরি গুড। আহ আচ্ছা, আমরা এখন যেটা আসবো সেটা হচ্ছে, দেখে বুঝতে পারছো আমরা এখন অর্থনৈতিক যে ব্যবস্থাগুলো ওগুলা সামনে একটু পড়বো, যেমন কি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সেটা হচ্ছে বলে ক্যাপিটালিস্টিক ইকোনমি। এখন দেখো এই অর্থ ব্যবস্থা বা এই ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন, প্রধানত বেসরকারি উদ্যোগ, সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়।
এ ধরনের অর্থ ব্যবস্থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে কি বলা হয়? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এটা কিন্তু অনেক সময় কি আসতে পারে যে তোমাদের এমসিকিউতে আসতে পারে যে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি বলে? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলা হয়, এটা আরেকটা নাম। এখন দেখো তার মানে কি এটা ব্যক্তি মালিকানাধীন, ব্যক্তি স্বাধীনতা আছে। এখন দেখো অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও তার অনুসরণীগণ এই অবস্থা সমর্থন করেন। মানে কি অ্যাডাম স্মিথ কে সমর্থন করেন? অ্যাডাম স্মিথ এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কি করেন? সমর্থন করেন। হ্যাঁ তাসরিফা, আমি অবশ্যই এরকম আরো এমসিকিউ তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসেই নিব, কোনো সমস্যা নেই। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করলেই দেখবে, বলে আমি এমসিকিউ গুলো তোমাদেরকে দিয়ে দিব এবং নেক্সট প্রত্যেক ক্লাসে তোমাদের জন্য এমসিকিউ থাকবে, তোমাদের কোনো টেনশন করার কিছু নেই। এরপর দেখো, এখন দেখো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এখন দেখো এখানে চলে আসছে একটু, এটা যেটা হবে এই জায়গায় হবে হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, অর্থ ব্যবস্থার অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাপিটালিস্টিক ইকোনমি, আমরা এটা এখন যেটা জানবো, কিছু যে বৈশিষ্ট্য আছে ওগুলো জানতে পারবো। দেখো সম্পদের মালিকানা কার থাকে? ব্যক্তি মালিকানায় থাকে। এগুলো হস্তান্তর ও ভোগ করে থাকে। ব্যক্তিগত, একদমই ব্যক্তিগত উদ্যোগ থাকে। যদি বলো উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ প্রভৃতি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত করা হয় এবং সরকারের হস্তক্ষেপ কাম্য নয়। সরকারের আসলে তেমন একটা হস্তক্ষেপ থাকে না, কারণ এটা ধরো একদম ব্যক্তির পুরোপুরি স্বাধীনতা আছে এবং অবাধ প্রতিযোগিতা। দেখো বৈশিষ্ট্যের মধ্যে অবাধ প্রতিযোগিতা আছে। এই ব্যবস্থায় দ্রব্য সেবা উৎপাদনের প্রথম অনেক ফার্ম অবাধে প্রতিযোগিতা করে, ফলে তখন দ্রব্যের দাম কম থাকে, নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বলি তোমাদেরকে, একটা অল ওভার একটা এক্সাম্পল দিই। যেমন মনে করো ফেসবুক, তাই না? ফেসবুক এখন কি ফেসবুকে সবাই অনেক কি করছে? তাদের ফেসবুকে পেজ আছে না, অনেকের পেজে কি করছে? বেচা কেনা করছে না? বেচা কেনা করছে না ফেসবুকে? এখন মনে করো একটা ফেসবুকে ধরে নাও যে ফেসবুকে 5টা পেজ আছে। কয়টা পেজ আছে মনে করো? 5টা পেজ আছে এবং 5টার মালিক আলাদা আলাদা মালিক, ঠিক আছে? এবং 5জনই এরকম এক মানে কি করছে? কলম বিক্রি করছে বা জামা বিক্রি করছে। মনে করো 5জন বিক্রেতাই জামা বিক্রি করছে, ঠিক আছে? এখন জামা বিক্রি করছে, পোশাক বিক্রি করছে। দেখো হয়তো 5টা পেজের মধ্যে কিন্তু দেখা যাবে অনেক সময় একই প্রোডাক্ট দেখা যাচ্ছে, তাই না? কি হয়, দামের ভ্যারিয়েশন হয় না? তোমরা যখন কিনতে যাও দামের ভ্যারিয়েশন হয়, তারপর একটা কম্পিটিশন থাকে অনেক। তারপর কি হয়, তারা নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে কিন্তু করে কারোর সাথে, এবং প্রতিযোগিতা কিন্তু অবাধ অবাধ। হয়তো একই জিনিস কেউ হয়তো অন্য পেজ থেকে কিনছে, একটা থেকে না কিনে, তাই না? তো এই জন্য কি একই জিনিস অনেকে ব্যবহার করছে বলে প্রতিযোগিতা অনেক করছে, দামের আপ ডাউন হচ্ছে, কম বেশি হচ্ছে। এই জিনিসগুলো কি করছে? এই জিনিসগুলো কি থাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে, এই জিনিসগুলো দেখা যায়। ঠিক আছে, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে আমাকে একটু জানিয়ে দাও তো, হলে আমাকে একটু বলো, আমি তাহলে হচ্ছে তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট গুলোতে এগিয়ে যাব। আচ্ছা তাহলে এই উদাহরণটা বুঝেছো তোমরা? ওকে, ভেরি গুড। এরপর দেখো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কি? বাজারে ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারণ হয়। এখন দেখো তোমরা যখন এই যে বললাম অনলাইনে যখন কোনো কিছু কেনো, কোনো ফেসবুক পেজ থেকে হয়তো কেনো, হয়তো তুমি অনলাইনে কিনছো কিন্তু এটা তো স্টিল একটা বাজার, তাই না? এখন ওই ড্রেসটা যখন কিনছো তুমি হয়তো প্রোডাক্টের জন্য দামাদামি করছো অনেক ক্ষেত্রে যে হ্যাঁ একটু কম রাখেন, বা দোকানে যেও দাম করছো, অনেকগুলো দোকান আছে ড্রেসের, একটা দোকান থেকে কিনেছো সেখান থেকে দামাদামি করছো যে না এটা, এই যে দেখো ক্রেতা বিক্রেতার মধ্যে একটা দর কষাকষি হয়ে একটা ফিক্সড একটা দাম নির্ধারণ হয়, ওই দামে ক্রেতা ওই প্রোডাক্টটা কেনে, জিনিসটা কিনে, পণ্যটা কিনে এবং বিক্রেতাও সেটা বিক্রি করতে রাজি হয়। এখন দেখো মুনাফা অর্জন। ধনতন্ত্রে উৎপাদক সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য উৎপাদন করে। তার মানে কি, যে উৎপাদন করবে সে চিন্তা করবে যে আমি যেন সর্বোচ্চ ভাবে লাভবান হই। আচ্ছা একজন প্রশ্ন কি লিখেছেন, সেম প্রোডাক্টের বেশি সেলার হলে মার্কেট ডাউন হয়। আসলে সেম প্রোডাক্টের অনেক সেলার থাকে, সেটা একটা ডিফারেন্ট জিনিস।
হয়তো মার্কেট ডাউনের কথা, এটা আলাদা জিনিস। হ্যাঁ, মার্কেটের অনেক কিছুই ডিপেন্ড করে বাজারে, এই জন্য তো প্রতিযোগিতাটা অনেক বেশি থাকে। কেউ দাম বেশি দিয়ে বিক্রি করছে, কম দামে বিক্রি করছে, কিন্তু সর্বোচ্চ মুনাফা অর্জন থাকে এবং ভোক্তার স্বাধীনতা থাকে। সেটা কি, প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ, ইচ্ছা, রুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে। ভোক্তার চাহিদা ও মুনাফার সুযোগ অনুযায়ী উৎপাদনকারী দ্রব্য সরবরাহ করে থাকে। এখন মনে করো, এখন কি ভোক্তা চাচ্ছে যে একটা নির্দিষ্ট, এখন মনে করো শীতকাল বা শীতকাল শেষ বা গরমকাল আসছে, তাই না? একেক সময় পোশাকের কিন্তু একেক রকমের পোশাকের চাহিদা থাকে। এখন ভোক্তার ওই পছন্দ মতো জানে, চাহিদা অনুযায়ী কিন্তু ওই বাজারে কি করে, ক্রেতা চিন্তা করে যে হ্যাঁ, আমি এমন একটা প্রোডাক্ট আনবো যেটা সেল হবে বা বিক্রি হবে। এবং তুমি কিন্তু কোনো, মনে করো তুমি একটা জিনিস, আমি একটা প্রোডাক্ট সেল করছি, হ্যাঁ, আমি কিন্তু চাইলে তোমাকে জোর করতে পারবো না যে এই জিনিসটাই তোমাকে কিনতে হবে, আমার থেকেই তোমাকে কিনতে হবে, তাই না? তার মানে তুমি যদি ভোক্তা হয়ে থাকো, আমার থেকে কিনে থাকো, তোমার সেই জিনিসটা কিন্তু পছন্দ, ইচ্ছা, রুচি অনুযায়ী তোমার নিজের পছন্দ, তুমি ইচ্ছা হলে কিনবে, না ইচ্ছা হলে কিনবে না, বা 10টা জায়গা থেকে বাছাই করে কিনবে, তাই না? তার মানে কি, এটা ভোক্তার স্বাধীনতা আছে। এরপর যদি দেখি, আরো আছে, সেগুলো হচ্ছে আয় বৈষম্য। আয় বৈষম্য কি, ধনতান্ত্রিক সমাজে বিত্তবান ও সাধারণ জনগণের আয়ের মধ্যে বৈষম্য থাকে। তারপরে এটা কি, কিছুটা বেকারত্ব অনিবার্য। কেন বলেছে দেখো, এই কথাটা কেন বলেছে, কারণ দেখো শ্রমিকরা কি করে, অনেক সময় আয় বৈষম্য থাকে, কারণ যে হয়তো লাভবান হচ্ছে সে অনেক সময় লাভবানই হচ্ছে, যে হয়তো শ্রমিক নিয়োগ করেছে সে অনেক বেশি লাভের মুনাফা যে অর্জন করেছে, সেই মুনাফা থেকে হয়তো তার বেতনটা অনেক কম দিতে চাচ্ছে, তাই না? বেশি দিতে চাচ্ছে না, অল্প দিতে চাচ্ছে। কিন্তু কি, শ্রমিকের শোষণ বা মজুরি, যদি বলি শ্রমিকের ক্ষেত্রে, হ্যাঁ, শ্রমিকের শ্রমিকের মজুরি, মজুরি সেটা কি হচ্ছে, মজুরি কম দিতে চাচ্ছে, যেন সে, যে ক্রেতা সেটা অনেক বেশি লাভবান হয়, উৎপাদন যে করেছে সে অনেক যেন বেশি লাভটা রাখতে পারে। এখন দেখো সরকারের ভূমিকা কি, এই ব্যবস্থা, সরকার আইন শৃঙ্খলা রক্ষা, দেশ রক্ষা, সম্পত্তি অধিকার রক্ষা নিয়োজিত থাকে। সরকার সবসময় কি করে, সবসময় একটা ওভারঅল খেয়াল রাখেই যে যেন নিরাপত্তা, আইন শৃঙ্খলা এগুলা রক্ষা হয়। এরপর দেখো, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা কার্যক্রম পরিচালিত হয়। কেউ নিঃস্বার্থভাবে নয়, বরং নিজ নিজ স্বার্থে অর্থনৈতিক কার্যবাহী সম্পাদন করে। তার মানে কি, যে যেটা বিক্রি করছে তার নিজস্ব স্বার্থ আছে, কি স্বার্থ, সেটা কি, সে বিক্রি করে সেটা পণ্যটা যেন লাভ হয়, ঠিক আছে, নিজের স্বার্থ। এবং অন্যের দিকটা সেটা এমন না যে নিঃস্বার্থভাবে সেটা করে, তা না, সে চিন্তা করে যে আমি যেন নিজে ব্যক্তি একটা প্রোডাক্ট বিক্রি করে যেন অনেক লাভবান হই। এরপরে দেখো, এরপরে আমি তোমাদের যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ প্রভৃতি সরকারি উদ্যোগে পরিচালিত হয়, এটা কি সত্যি না মিথ্যা? গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ এগুলো কি সরকারি উদ্যোগে পরিচালিত হয়? কি হবে, সত্য না মিথ্যা, কোনটা হবে? আমাকে উত্তর দিয়ে দাও তো, তারপর আমরা পরের টপিকে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছে, তোমরা একটু ঝটপট উত্তর দিয়ে দাও, সত্য না মিথ্যা। তোমরা 1 2 দিয়ে উত্তর দিলেই হবে, ঠিক আছে? 1 2 দিয়ে উত্তর দিলেই হবে, এটা 1 এটা 2। ভেরি গুড সায়রা, তাসরিফা, ভেরি গুড। একদম প্রথম থেকেই তোমরা সঠিক উত্তর দিচ্ছ, আমি অনেক হ্যাপি হচ্ছি যে তোমরা, ফাতেমাও উত্তর দিচ্ছে, মুশফিকা, ভেরি গুড, তাহেরা, তাসরিফা, ফাতেমা, মুশফিকা, তোমরা একদম প্রথম থেকে সঠিক উত্তর দিয়ে আসছো। বুঝতে পারছি যে তোমরা ক্লাসে একদম মনোযোগ দিয়ে করছো। চুমকি, ভেরি গুড, চুমকিও একদম প্রথম, চুমকি, সোহাগ, তোমরা সবাই অনেক ভালো করছো আসলে। তোমরা এই কয়দিন যারা প্রথম থেকে একদম ক্লাসটি করছো, আমি দেখছি তোমরা কেউই ভুল উত্তর দাওনি এখন পর্যন্ত। হ্যাঁ, তাহলে কি পেলাম আমরা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ প্রভৃতি সরকারি উদ্যোগে পরিচালিত হয়, এটা কি মিথ্যা? মিথ্যা কেন বলতো? কারণ সরকারি ওরকম উদ্যোগে পরিচালিত ব্যক্তি মালিকানাধীন এবং ব্যক্তিগত উদ্যোগেই পরিচালিত হয়ে থাকে, ঠিক আছে? এবার দেখো, সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থনীতি, সেটা কি, সোশ্যালিস্টিক অর কমান্ড ইকোনমি, ঠিক আছে? একটু ইংলিশ টার্মগুলো তোমরা শিখে রেখো, তাহলে হবে কি, এখন আমি বারবার এটা কেন বলি, মনে করিয়ে দিই, জানো শর্ট সিলেবাস তো, যে কোনো জায়গা থেকে তোমাদের হয়তো এমসিকিউ যেভাবে আসতে পারে, একটু ডিফারেন্ট ভাবে কোয়েশ্চেন করতেই পারে, ঠিক আছে? আমরা একটু যেহেতু অল্প পড়া, একদমই অল্প,
আমরা একদম ডিটেইলডে পড়বো, ঠিক আছে? সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠা থাকে। তার মানে কি, এইটা এখন দেখো কি রাষ্ট্র নিয়ন্ত্রণ করে বা সমাজ নিয়ন্ত্রণ করে এই অর্থ ব্যবস্থাটা। অধিকাংশ শিল্প কারখানা উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ এবং সেগুলো সরকারি ও সামাজিক নির্দেশে পরিচালিত হয়। কোন কোন দ্রব্য কি পরিমাণে কিভাবে কার জন্য উৎপাদিত হবে তা সরকার বা রাষ্ট্র নির্ধারণ করে। একটা ভালো উদাহরণ দেই তোমাদেরকে, ঠিক আছে? আমাদের দেখো গ্যাস, তারপরে কি ইলেকট্রিসিটি, তারপর আর কি আছে ওয়াটার, তাই না? এই তিনটা জিনিস সরকার নিয়ন্ত্রণ করে না? দেখো এখন কিন্তু কতটুকু কি পরিমাণ বা কেমন কি করবে পুরোটা কিন্তু সরকার নিয়ন্ত্রণ করছে, তাই না? এবং ঠিক তেমনি অনেক শিল্প কারখানা আছে যেগুলো আছে উৎপাদনের ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণ করছে। তার মানে কি সমাজতান্ত্রিক যে অর্থনীতিটা, এটা কমান্ড ইকোনমি কেন বলা হয়? নির্দেশ, কমান্ড মানে নির্দেশ, সরকারের নির্দেশে এই অর্থনীতিটা কার্যকলাপ সাধিত হয়। এরপরে দেখো, এখন যদি বলি এই সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থনীতি, এটার কি আমরা বৈশিষ্ট্যগুলো দেখবো। এটা কি, এই জিনিসগুলো হচ্ছে আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো আমরা এখন দেখব বৈশিষ্ট্যের মধ্যে কি সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা। দেখো আমরা বলেছি যে সমাজতন্ত্র অর্থনীতিতে অধিকাংশ সম্পদ কি জমি, কলকারখানা, খনি, এগুলো কি ও উপাদানগুলো মালিক হলো সরকার, সমবায় প্রতিষ্ঠান বা যৌথ সামাজিক দল, এগুলো যেগুলো কি রাষ্ট্রের অধীনে কাজ করে থাকে। মানে রাষ্ট্রের অধীনে কাজ করে থাকে, যদিও সমবায় প্রতিষ্ঠান হোক বা যেটাই সামাজিক দল হোক, সেটা রাষ্ট্রের অধীনে তারা কাজ করে থাকছে। এবং কি সম্পদের রাষ্ট্রীয় বা যে মালিকানাটা সেটা রাষ্ট্রীয়, একান্তই রাষ্ট্রীয় বা সমাজ সেটা নিয়ন্ত্রণ করছে। কেন্দ্রীয় পরিকল্পনা, রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা করে থাকে। এই পরিকল্পনা অনুসারে দেশের উৎপাদন ও বন্টন পরিচালিত হয়। তার মানে দেখো যদি কোনো কলকারখানা বলি, গ্যাস, ইলেকট্রিসিটি, পানি, এই জিনিসগুলো দেখো সবকিছুর প্ল্যানিং কিন্তু গভর্নমেন্ট করে থাকে, তাই না? উৎপাদন, বন্টন কিভাবে কি করবে, কতটা উন্নতি করবে, কিভাবে কার্যকলাপ পরিচালিত হবে, সব সরকারের কিন্তু প্ল্যানিং এবং নিয়ন্ত্রণ করে থাকে। ভোক্তার স্বাধীনতার অভাব, সমাজতন্ত্রের অধিকাংশ ক্ষেত্রে ভোক্তার সরকার ও কেন্দ্রীয় পরিকল্পনা নির্ধারিত উৎপাদিত দ্রব্য ভোগ করতে হয়। দেখো গ্যাস, ইলেকট্রিসিটি, পানির কথা বলেছি না? দেখো গ্যাস কিন্তু প্রতি মাসে একটা নির্দিষ্ট কি করতে হচ্ছে, পে করতে হচ্ছে। পানির জন্য একটা নির্দিষ্ট মূল্য আছে। ইলেকট্রিসিটি বা কিসের জন্য, বিদ্যুতের জন্য কিন্তু আলাদা একটা ইউনিটের জন্য একটা মূল্য রয়েছে, নির্ধারণ করা রয়েছে সরকার কর্তৃক। এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের সব মানুষকেই এই জিনিসটা কিন্তু মেনে চলতে হচ্ছে। তার মানে আমরা যে ভোক্তা, আমাদের কিন্তু স্বাধীনতা নাই। আমরা চাইলেই কিন্তু নিজেদের মতো করে সেটা করতে পারি না, মূল্য পরিশোধ করতে পারি না, যে সরকারের নির্ধারিত মূল্যেই আমাদেরকে সেটা মেনে চলতে হয়। এরপরে দেখো অবাধ প্রতিযোগিতার অভাব। কেন অভাব? কারণ হচ্ছে যেহেতু সরকার নিয়ন্ত্রণ করে, অন্যান্য ব্যক্তি মালিকানা সেটা ইন্টারফেয়ার করতে পারে না, অন্যান্য ব্যক্তি সেটার মধ্যে ঢুকতে পারে না। তাহলে কি হয়, অধিকাংশ ক্ষেত্রে সরকারের উদ্যোগ উৎপাদন পরিচালিত হওয়া, সেখানে বহু সংখ্যক বেসরকারি উদ্যোক্তার অবাধ প্রতিযোগিতা থাকে না। ঠিক আছে, কেন থাকে না বলেছে, কারণ যেহেতু সরকার নিয়ন্ত্রণ করে, সেটার মধ্যে কোনো ব্যক্তিগত ইন্টারফেয়ার বা এটা সেটা থাকে না, জিনিসটা থাকে না ব্যক্তিগত ভাবে। তার মানে কি অবাধ প্রতিযোগিতা সেখানে অনুপস্থিত। ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত। কেন? কারণ কি সরকার নিয়ন্ত্রণ করে। এখন চাইলেই কিন্তু তুমি গ্যাস, ইলেকট্রিসিটি, পানি বিক্রি করতে পারছো না, তাই না? বিক্রি করে টাকা পায় করছো না। কিছু জিনিস আছে যেগুলো কলকারখানা, অনেক কিছুই আছে যেগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। যেমন ধরো যে তোমার একটা হয়তো বিল্ডিং করতে সেটা অনুমোদন প্রয়োজন হচ্ছে, সেটা সরকার কর্তৃক কিছু অনুমোদন বা রেজিস্ট্রেশনের জন্য তোমার সরকারের কাছে যেতে হচ্ছে। কিছু জিনিস এগুলো পুরাটাই সরকার নিয়ন্ত্রণ করছে, সেই জন্য ব্যক্তিগত লাভ হচ্ছে না। এই জন্য এখানে বলেছে সমাজতন্ত্রে ব্যক্তিগত মুনাফার পরিবর্তে জাতীয় চাহিদা ও সামগ্রিক কল্যাণের জন্য উৎপাদন পরিচালিত হয়ে থাকে। ফলে এখানে ব্যক্তিগত উদ্যোগ কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে না। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য সবই সরকারের এবং সামাজিক মালিকানার অধীনে
থাকে বলে ব্যক্তিগত মুনাফা থাকে না। ঠিক আছে, এখন দেখো আমাকে এটা উত্তর দিয়ে দাও প্রশ্নটা। এটা কি দেখো, সমাজতান্ত্রিক অর্থনীতিতে কোন দ্রব্য, সমাজতান্ত্রিক অর্থনীতিতে কোন কোন দ্রব্য কি পরিমাণে কিভাবে এবং কার জন্য উৎপাদিত হবে তা মাঝে মাঝে ব্যক্তি নির্ধারণ করে। এটা কি সত্য না মিথ্যা একটু জানিয়ে দাও তো, একটু আমাকে দ্রুত জানিয়ে দাও, তারপরে আমরা চলে যাব হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাতে। আমাদের ক্লাস আর অল্পটুকু আছে, এরপরে কিন্তু আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আছে আর দুটো অর্থনৈতিক ব্যবস্থা আছে, পড়লে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। সোহাগ তাসরিফা লিখেছে, সোহাগ একটু চিন্তা করে বলো তো, উত্তরটা চিন্তা করে দাও তো। ওকে, তাসরিফা বলেছে 2, ভেরি গুড। ফাতেমা উত্তর দিয়েছে সমাজতান্ত্রিক অর্থনীতিতে কোন কোন দ্রব্য কি পরিমাণ কিভাবে এবং কার জন্য উৎপাদিত হবে তা মাঝে মাঝে ব্যক্তি নির্ধারণ করে থাকে। সত্য না মিথ্যা? একটু দ্রুত আমাকে জানিয়ে দাও তো। হ্যাঁ সোহাগ, তুমি বুঝতে পেরেছো যে কেন এটা হয়েছে। ওকে, ভেরি গুড, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। সেটা হবে হচ্ছে মিথ্যা। কারণ কি, ব্যক্তি নির্ধারণ করে না, করে কে? সরকার নির্ধারণ করে, তাই না? এরপর দেখো আমরা চলে যাব মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বা মিক্সড ইকোনমি সিস্টেম। মিক্সড ইকোনমি সিস্টেম, তোমরা যদি আমরা একটা জিনিস মনে রাখবে, মিক্সড ইকোনমি মানে হচ্ছে মিশ্র। এখন কিসের মিশ্র? আমরা যদি বলি ধনতান্ত্রিক যোগ আর কি পড়েছি, সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক, এই দুটা মিলে হয় কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এটা মনে রাখবে, মিশ্র মানে হচ্ছে মিক্স, যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। এই যে আমি এখানে বলেছি, তারপরে ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক মিলে মিশ্র। এই অর্থ ব্যবস্থা সরকারি ও ব্যক্তিগত উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থ ব্যবস্থা, যুক্তরাজ্য, জার্মানি, বাংলাদেশ ও ভারত সব জায়গায় মিশ্র। কারণ দেখো, সরকারও এক কিছু অংশ নিয়ন্ত্রণ করছে, ব্যক্তি মালিকানা আছে, সবাই মিলে একটা অর্থনীতিতে বিশাল প্রভাব বিস্তার করছে। এখন দেখো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার যে ক্যারেক্টার গুলো যদি দেখি আমরা, বৈশিষ্ট্য, সেটা কি ক্যারেক্টারিস্টিক অফ মিক্সড ইকোনমি। কি কি হবে এটা? সম্পদের ব্যক্তিগত ও সমবায় ও সরকারি মালিকানা। এখন দেখো মিশ্র অর্থনৈতিক যে অবস্থাটা আছে, মানে মিশ্র অর্থ ব্যবস্থায়, এটা হবে হচ্ছে মিশ্র, এই কথাটা জায়গা হবে মিশ্র অর্থ ব্যবস্থায় ব্যক্তি তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অবাধে ভোগ করতে পারবে, ক্রয় বিক্রয় করতে পারবে, পাশাপাশি গণদ্রব্য যেমন মহাসড়ক, স্বাস্থ্যসেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ প্রদত্ত সরকার পরিচালনা করে। তার মানে কি, দেখো ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি মালিকানাও রয়েছে। এখন দেখো, যখন কোনো সেতু ব্যবহার করছো, সড়ক ব্যবহার করছো, স্বাস্থ্যসেবা ব্যবহার করছো, সেটা যেহেতু সরকারই করে গড়ে করেছে, সেটা জনগণের উপকারের জন্য। এবং কি সেটার মধ্যে কি আমরা কি এই যে এই গণদ্রব্যগুলো, যে সেবাগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ প্রধানত সরকার পরিচালনা করতে হবে, সরকার পরিচালনা করে, কিন্তু তারপরে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি, তাই না? আবার দেখো, সেই ক্ষেত্রে যেহেতু ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক একসাথে আছে, চাইলে কিন্তু কোনো একটা সম্পত্তি, যদি বলি, মনে করো তুমি একটা জমি কিনলে, তাই না? জমি রেজিস্ট্রেশন করেছো, সেই রেজিস্ট্রেশনটা সরকারের নিয়ন্ত্রণ মাধ্যমে হয়েছে, কিন্তু যে তোমার নিজস্ব জমি হয়ে গেছে, তাই না? এখন তুমি তোমার জমিটা নিজে ভোগ করতে পারবে, ফসল ফলাতে পারবে, অন্যের কাছে বিক্রি করতে পারবে। তার মানে কি, একটা দেখো দুই রকম নিয়ন্ত্রণই রয়েছে। ব্যক্তিগত উদ্যোগ যদি বলি, মিশ্র অর্থনীতিতে উৎপাদন, ব্যবসা বাণিজ্য, বন্টন, ভোক্ষ অধিকাংশ অর্থনৈতিক কার্যগুলি ব্যক্তিগত উদ্যোগে সংগঠিত ও পরিচালিত হয়। এখন দেখো মিশ্র অর্থনীতিতে কি বলেছে, ভোক্ষ অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগে সংগঠিত ও পরিচালিত হয়। তার মানে কি, আমি যদি দেখি যে ধরো একটা রেস্টুরেন্ট, ঠিক আছে, তুমি একটা রেস্টুরেন্টে গেলে,
খাবার খেতে। এখন তুমি দেখো রেস্টুরেন্টে গেলে কিন্তু 15% কি ভ্যাট দিতে হয় না? সরকার এটা নিয়ম করে দিয়েছে ভ্যাট দিতে হবে। তাহলে কি ব্যক্তিগত উদ্যোগ জিনিসটা রয়েছে, তুমি উৎপাদন করছো, ব্যবসা বাণিজ্য করছো, বন্টন করছো, ভোগ করছো, সবই করছো, লাভ হচ্ছে, কিন্তু যে 50% এর ভ্যাটটা ওইটা কিন্তু যে খাচ্ছে সে রেস্টুরেন্টে খাচ্ছে তাকে দিতে হচ্ছে। তার মানে কি কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগ সংগঠিত ও পরিচালিত হয়, যেহেতু এটা মিশ্র অর্থ ব্যবস্থা। এখন সরকারি যদি বলি, দেশের মৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা, জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করেন। এখন যে ভারী যে শিল্পগুলো, দেখো কৃষি শিল্প, আরো অনেক কিছু শিল্প আছে যেগুলো দেশের উন্নয়নে যে আছে, যে শিল্পগুলো এবং জাতীয় যে নিরাপত্তা, যে হ্যাঁ সরকার চাচ্ছে যে আমার দেশের জনগণের নিরাপত্তার প্রয়োজন এবং জনগণের যে গুরুত্বটা কোনটা কি প্রয়োজন সেটা কিন্তু সরকার দ্বারা পরিচালনা হচ্ছে। মুনাফা অর্জনের ক্ষেত্রে যদি দেখি, মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে মুনাফা অর্জন সম্ভব হয়, তবে তা অতিরিক্ত একচেটিয়া মুনাফা নয়। তার মানে কি তোমার মিশ্র অর্থনৈতিক বেসরকারি খাতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে মুনাফা অর্জন সম্ভব হয়। হ্যাঁ, মুনাফা অর্জন করতে পারবা, কিন্তু ব্যক্তিগতভাবে ধনতান্ত্রিক সমাজে যেটা অর্থনৈতিক ব্যবস্থায় তুমি অনেক বেশি মুনাফা অর্জন করতে পারছো চাইলে, তুমি কিন্তু এখানে একচেটিয়াটা করতে পারবা না। কারণ কেন? সেটা কিন্তু সরকারেরও যেহেতু ইন্টারফেয়ার আছে, যে সরকারও সেটা কন্ট্রোল করছে। এরপর দেখো ভোক্তার স্বাধীনতা। এই ব্যবস্থায় ভোক্তা সাধারণত দ্রব্য ক্রয় বিক্রয় ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে। তবে সরকার যদি প্রয়োজন মনে করে তখন দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে, প্রয়োজন অনুসারে কোনো দ্রব্যের উৎপাদন কিংবা ভোগ নিয়ন্ত্রণ করতে পারে। যেমন কি দেখো ধূমপান, মাদকদ্রব্য উৎপাদন ও ভোগ। এখন দেখো সরকার কি এখন, হ্যাঁ একজন ভোক্তা কি দ্রব্য ইচ্ছা মতো ক্রয় বিক্রয় করতে পারে, স্বাধীনতা আছে সেখানে একটা দ্রব্য ক্রয় বিক্রয়, কিন্তু সরকার চাইলে ওই দামটার উপরে প্রভাব বিস্তার করতে পারে। দেখো ধূমপানের ক্ষেত্রে যদি বলি, দেখো সিগারেটের দাম কিন্তু কি হচ্ছে বেড়ে গেছে, ধূমপায়ী যারা আছে তারা কিন্তু কি করছে যে এখন বেশি দাম দিয়ে সেটা কিনতে হচ্ছে। সরকার এর মধ্যে কিন্তু অতিরিক্ত ট্যাক্স কি করেছে, আরোপ করেছে। এই যে এই সরকারের যে নিয়ন্ত্রণটা, এটা কিন্তু সম্ভব কি হয়েছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আছে। চাইলেই কিন্তু তুমি যে এই যে ধূমপান বলো বা এই যে মাদকদ্রব্য উৎপাদন বা ভোগ নিজের ইচ্ছা মতো করা সম্ভব না বা কেনা বেচা সম্ভব না, সরকার কর্তৃক যে একটা নিয়ম কানুন আছে ওটা মেনেই করতে হবে। তার মানে ভোক্তার স্বাধীনতা পুরোপুরি নেই, আছে সেটা কিছুটা, কিন্তু কিছুটা আবার সরকার নিয়ন্ত্রণ করছে। একচেটিয়া মানে হচ্ছে একদম এক কেন্দ্রিক, মানে মনে করো একচেটিয়া মানে হচ্ছে ধরো এই যে গ্যাস পানি সরকার নিয়ন্ত্রণ করছে, তাই না? সরকার একচেটিয়া ভাবে নিয়ন্ত্রণ করছে, এটাকে তুমি গ্যাস পানি তুমি নিয়ন্ত্রণ করতে পারবে? তোমার কোম্পানি আছে, তা পারবে না তুমি, তাই না? তার মানে হচ্ছে একদম এক কেন্দ্রিক, একা একা নিজেই করছে, একা নিজেই পুরাটা রাজত্ব করছে। এখন আমাকে এটা প্রশ্ন উত্তর দাও তো, এটা কি হবে? এরপর আমি চলে যাব শেষের টপিকটিতে। ক্যাপিটালিস্টিক ইকোনমি প্লাস সোশ্যালিস্টিক ইকোনমি ইকুয়াল টু মিক্সড ইকোনমি, এটা কি রাইট নাকি রং? কি হবে উত্তরটা একটু জানিয়ে দাও দ্রুত আমাকে। তোমরা কি দেখতে পাচ্ছ? আমাকে একটু উত্তরটি ঝটপট জানিয়ে নাও। ভেরি গুড, অনেকে উত্তর দিচ্ছ। ওকে ফাতেমা, তাসরিফা, সোহাগ, ভেরি গুড। বাকিরা কোথায়? বাকিরা কি উত্তর দিবে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ফাতেমা তুমি অনেক কি বলেছো, চুমকি, এই তো ভেরি গুড। তোমরা সবাই ঠিক উত্তর দিয়েছো, মুশফিকাও একদম ঠিক উত্তর দিয়েছে। তাহলে কি জানলাম আমরা? হ্যাঁ তাহেরা, এটা 1 হবে, ভেরি গুড। তাহলে এটা কি হবে? রাইট। ক্যাপিটালিস্টিক ইকোনমি তার মানে ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কে মিলিত অবস্থায় কি হয় মিক্সড ইকোনমি হয়, তাই না? এটা একদম সঠিক। এরপর আমরা চলে যাব হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। নাম শুনেই বুঝতে পারছো ইসলামিক ইকোনমিক সিস্টেম, তার মানে কি ইসলামী নিয়ম কানুনের উপরেই কিন্তু এটা গড়ে উঠেছে, তাই না? তাহলে দেখো এখানে এইটা হবে হচ্ছে বিশ্বাস, এই কথাটা হবে ইসলামী নিয়ম কানুনের উপর উপর
বিশ্বাসকে, ইসলামের মৌলিক নিয়ম কানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে গড়ে ওঠা অর্থ ব্যবস্থাকে। এখন ইসলামের যে নিয়ম কানুনের উপর, ইসলামের যে মৌলিক নিয়ম কানুন আছে, কিছু মৌলিক নিয়ম কানুন আছে, গুরুত্বপূর্ণ নিয়ম কানুন আছে, এগুলোর উপর কি বিশ্বাসকে, এগুলোর উপর বিশ্বাসকে, এগুলোর উপর একটা বিশ্বাস থাকতে হবে, ভিত্তি করে গড়ে ওঠা অর্থ ব্যবস্থাকে ইসলামিক অর্থ ব্যবস্থা বলা হয়ে থাকে। এখন দেখো, ইসলামী অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য যদি দেখি, ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলামিক ইকোনমি, সেটা কি ইসলাম ধর্মে বিশ্বাসী। নাম শুনে আমরা বুঝছি যে যারা কিছু দেখো, মুসলিম কিন্তু অনেক কিছু কান্ট্রি আছে যেগুলো ইসলামী অর্থ ব্যবস্থা মেনে চলে। মধ্যপ্রাচ্যের অনেক কিছু দেশ আছে যেগুলো ইসলামিক অর্থ ব্যবস্থা তারা পরিচালনা করে। ইসলামী অর্থনীতির মূল নীতিমালা ইসলাম ধর্মের বিশ্বাসীদের ধর্মীয় দর্শন, ধর্মগ্রন্থের বিধান, ধর্মীয় প্রচলিত প্রথা ও বিধিবিধান অনুযায়ী প্রণীত ও পরিচালিত। তার মানে কি, ইসলামের যে ধর্মগ্রন্থগুলো আছে সেই ধর্মগ্রন্থের বিধিবিধান অনুযায়ী সেটা পরিচালিত হয়ে থাকে, এবং ইসলামের উপর বিশ্বাসের উপরেই এটা, এই ইসলাম ধর্মের বিশ্বাস মানে কি, এই ধর্মের যে বিধিবিধানগুলো এগুলোর উপরে বিশ্বাস কেন্দ্র করেই এই অর্থ ব্যবস্থা গড়ে ওঠে। আচ্ছা, তারপর কি সুদ মুক্ত আমানত। ইসলামী অর্থনীতিতে সুদ গ্রহণের স্বীকৃত নেই। এখানে ব্যাংক ব্যবস্থায় সুদ মুক্ত আমানতের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে কিন্তু অনেক ব্যাংকে আছে যেগুলো সুদ মুক্ত যে আমানত রয়েছে, তাই না? তার মানে যেহেতু ইসলামী সুদ গ্রহণ ঠিক না, সঠিক কাজ না, এই জন্য এটা কি হচ্ছে, সুদ মুক্ত আমানতের ব্যবস্থা করা হয় এখানে, ঠিক আছে, এই অর্থ ব্যবস্থায়। জাকাত ও ফিতরা, এই ব্যবস্থায় জাকাত ভিত্তিক বন্টন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এই লক্ষ্যে জাকাত ও ফিতরার মাধ্যমে ধনীদের নিকট থেকে অর্থ গ্রহণ করে তা দরিদ্রের মধ্যে বন্টন করা হয়। জাকাত কি জানো? ইসলামের যে নিয়ম আছে যে অ্যাটলিস্ট ধনী ব্যক্তি তাদের সম্পদের কিছু অংশ গরিব ব্যক্তিদের দান করে দিতে হয়, ঠিক আছে, বা জাকাত বা ফিতরা, এইটাই অর্থ ব্যবস্থা, এটাই করা হয় যে ধনী ব্যক্তি যাদের আছে অনেক ধন সম্পত্তি তাদের কিছু একটা অংশ সেটা কি করা হয়, এটা গরিব বা দরিদ্রের মধ্যে বন্টন করে দেওয়া হয় এই অর্থ ব্যবস্থার মধ্যে, তাই না? এরপর আমরা যদি দেখি, দেখো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই শেষ। আমাদের ইসলামিক অর্থ, আমাদের প্রথম অধ্যায়টা কি, এইটুকু দিয়ে প্রথম অধ্যায় আমাদের কি শেষ হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ আমাদের আজকে, ঠিক আছে, এই পর্যন্ত শেষ। নেক্সটে তোমরা অধ্যায়টি ভালো করে পড়ে আসবে, তোমাদেরকে আমি নেক্সটে পুরা অধ্যায়ের উপরে এমসিকিউ জিজ্ঞেস করব, ঠিক আছে? এখন এটার উত্তর দাও। অ্যাডাম স্মিথ তার বিখ্যাত বইটি কত সালে রচনা করে বলো তো? কোনটা হবে, 1676, 1776 না 1876? একটু দ্রুত জানিয়ে দাও তো, একটু চিন্তা করে জানাও, কিন্তু লাস্ট ক্লাসে এটা পড়ানো হয়েছে তোমাদেরকে। অ্যাডাম স্মিথ যে একটা বই রচনা করে, এর নাম কি, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন। এই বই রচনা করে কত সালে করে, এটা বইয়ে তোমাদের একদম প্রথম দিকে লেখা আছে, প্রথম অধ্যায়ে। আচ্ছা, তাসরিফা, তাহেরা, সোহাগ, আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে তাসরিফা আর তাহেরা, একটু চিন্তা করে উত্তর দাও তো কি হবে। সোহাগ, তারপরে মুশফিকা, চুমকি তোমার একদম ঠিক উত্তর দিয়েছে, ফাতেমাও মাঝখান দিয়ে ঠিক উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, মনে আছে যেখানে একদম প্রথম তোমাদের বইয়েই লেখা আছে যে অ্যাডাম স্মিথ তার বিখ্যাত বইটি রচনা করে, সেটি হচ্ছে কত সালে, 1776 সালে, ঠিক আছে, ভেরি গুড। যারা যারা দিয়েছো, কে কে সঠিক উত্তর দিয়েছো, ফাতেমা, চুমকি, তাসরিফা, মুশফিকা, সোহাগ, ভেরি গুড, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। তাহেরা, এখন এটা বলো, অর্থশাস্ত্র বইটি রচয়িতা কে? অর্থশাস্ত্র বইটির রচয়িতা কে? একটু দ্রুত আমাকে জানিয়ে দাও তো, অর্থশাস্ত্র বইটির রচয়িতা কে, বলতে পারবে? অ্যাডাম স্মিথ, মার্শাল না কৌটিল্য? আমি কিন্তু তোমাদের উত্তর দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটু দ্রুত জানিয়ে দাও। এটা আমাদের শেষ প্রশ্ন, ঠিক আছে, এটা শেষ প্রশ্ন, এবং এটার সাথে সাথে কিন্তু আজকে আমাদের ক্লাস শেষ হবে। অর্থশাস্ত্র বইটির রচয়িতা কে? অ্যাডাম স্মিথ? কি হবে, অ্যাডাম স্মিথ, মার্শাল না কৌটিল্য?
একদম প্রথম দিকের প্রশ্ন এটা, প্রথম মানে আমরা প্রথম ক্লাসে করেছি এবং আমাদের বইয়ের একদম একটা দুটো পেজ পরেই আছে আমাদের বইয়ে। ভেরি গুড। তাসরিফা, কনফিউজ হওয়ার কিছু নেই। হ্যাঁ, একটু সালগুলো আসলে অনেক কনফিউজ হয়, কারণ সালগুলো এই কারণে দিলাম কারণ তোমাদের সিলেবাস ছোট বলে যে কোনো কিছু আসতে পারে, এবং এই জিনিসগুলো আমি দেখেছি তোমাদের কিন্তু এগুলো বোর্ডে এসেছে বিগত বেশ কয়েকটি সালে, অনেক বোর্ডেই এই প্রশ্নগুলো এসেছে বলেই আমি ভাবলাম যে তোমাদেরকে ক্লাস শেষে প্রশ্নগুলো জিজ্ঞেস করি তোমরা কতটুকু প্রিপেয়ার্ড। এই যে সালের ব্যাপারটা, যে সাল নিয়ে যে প্রশ্নটা করলাম এটাও একটা বোর্ডে এসেছে। ওকে, চুমকি, তাসরিফা, মুশফিকা, ফাতেমা উত্তর দিয়েছে, সবাই সঠিক উত্তর দিয়েছে। হবে হচ্ছে কৌটিল্যের, মনে আছে ওই যে কৌটিল্যের অর্থশাস্ত্র, এটা আমরা প্রথমেই পড়েছি যে প্রাচীন ভারতের চতুর্থ খ্রিস্টাব্দে কৌটিল্যের অর্থশাস্ত্র একটা লাইন আছে। ওকে, এরই সাথে কিন্তু আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে আমার কাছে? আমি কিন্তু তোমরা যদি চাইলে এখন কিছু প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিব। আমাদের এখন আপাতত আর এই এই চ্যাপ্টারটা আজকে শেষ হলো, এবং পরবর্তীতে আমরা যেটা করব, আমরা পরের অধ্যায়টি করব, এবং পর নেক্সট ক্লাসে তোমাদেরকে কিন্তু এই যে চ্যাপ্টার আজকে অধ্যায় একটা শেষ হলো, ঠিক এমন বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে বা বোর্ডে যেগুলো আসে নাই ভিতর থেকেও, এখন যেহেতু আগে যে জিনিসগুলো প্রশ্নগুলো আসে না, এখন আসার অনেক চান্স আছে, যেহেতু আমাদের সিলেবাস অনেক কম। এই জন্য বলেছি তোমার মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, ক্লাসটা ফলো করবে, আর যদি কোনো ভুল মনে করো বা মনে করো যে না আমার পড়ানো আরেকটু তোমাদের কাজে সহজ করে পড়ানো যেতে পারে বা এভাবে পড়ানো যেতে পারে, কোনো সমস্যা নেই, আমাকে জানিয়ে দাও। আমি তোমাদেরকে সর্বোচ্চ ভাবেই চেষ্টা করব যে আমার যেন সহজ ভাবে সুন্দর করে তোমরা বুঝতে পারো, এভাবেই পড়ানো। হ্যাঁ, আপু নেক্সট ক্লাসে আরো সাবেক কোয়েশ্চেন কর অবশ্যই। আমি এই জন্যই তো তোমাদেরকে প্র্যাকটিসটা করবো। আমি আজকে কিন্তু তোমাদেরকে অনেক চিন্তা করে এই প্রশ্নগুলো সেট করেছি, এবং বেশ টেস্ট পেপার ঘেটে অনেক কিছু দেখে যে বিগত কোন কোন সালে এসেছে, এবং এই আমি দেখেছি এই যে 1776 সালে যে এই প্রশ্নটা কিন্তু একটা বোর্ডে এসেছে। তো আমি এমনও কিছু প্রশ্ন দেবো যেগুলো বোর্ডে কখনো আসেনি, জাস্ট প্র্যাকটিসের জন্য। আমরা ক্লাসে এটা প্র্যাকটিস করে ফেলবো, নেক্সট ক্লাসেও এই 5-10 মিনিট এই যে আমাদের এমসিকিউ এই এটা প্র্যাকটিস চলবে, ঠিক আছে? আর কি? আচ্ছা আপু, এবার কি সব বোর্ডের প্রশ্ন একই হবে? আসলে সব বোর্ডের প্রশ্ন একই হবে। এখন কথা হচ্ছে যেহেতু সিলেবাস শর্ট, এখন কখনো তো সব বোর্ডের প্রশ্ন একই হয় না, তাই না? কিন্তু তোমাদের কিন্তু একই রকম মান বন্টন একই রকম থাকবে, সবই একই রকম থাকবে, যে সিলেবাসটাই তোমাদেরকে কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি অনেক বেশি ডিটেলসে পড়তে হবে, এবং এটা কিন্তু তোমাদের জন্য একটা সুবিধা, তাই না? চ্যাপ্টারই একদম কম, আর কষ্ট করে তোমাদের সব চ্যাপ্টার পড়তে হচ্ছে না, অল্প কয়টা চ্যাপ্টার তোমরা ওই অল্প কয়টাই একদম ভালো করে মনোযোগ দিয়ে পড়ো না, সমস্যা নেই। আর আমাদের তো এই যে ক্র্যাশ কোর্সে তোমরা ক্লাস করছোই, মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, একদম মনোযোগ দিয়ে করে ক্লাস শেষে একটা সময় ঠান্ডা মাথায় বই নিয়ে তোমরা সুন্দর করে ক্লাসটার ওই লেকচারটা শিট নিয়ে তোমরা একটু রিভিশন দিয়ে দিবে, এক্সট্রা যে জিনিস যদি কোনো কিছু বাদ পড়ে থাকে আমাকে জানিয়ে দিবে, আমি ওটার উত্তর দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ তাহেরা। আমারও অনেক ভালো লেগেছে যে তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত ছিলে, তাহেরা, মুশফিকা, সোহাগ, তাসরিফা, ফাতেমা, তারপর চুমকি, অশেষ ধন্যবাদ। তোমরা শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি করেছো, এবং তোমরা চাইলে কিন্তু নোট করে আমার সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? ওকে, সমস্যা নেই। বোর্ড কোয়েশ্চেন নিয়েও আমি তোমাদেরকে আলোচনা করবো, ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তোমাদের এখন একটাই কাজ, যে চ্যাপ্টার গুলো যে যেই সিলেবাসে দেওয়া হয়েছে সরকার কর্তৃক, সব শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে, তোমাদের কাজ এটা যে ওই সিলেবাসের চ্যাপ্টার গুলো ভালো করে পড়ো। প্রশ্ন এরপরে যেখান থেকে আসুক না কেন, বোর্ডের প্রশ্ন যদি সেম হয়, আলাদা হয়, যতই কঠিন হোক না কেন, তোমরা যখন ওই অল্প কয়েকটা চ্যাপ্টার অনেক ভালো করে পড়ে ফেলবে, তখন তোমাদের আসলে যেখান থেকে প্রশ্ন আসবে না কেন তোমাদের ইজি লাগবে, তোমাদেরকে তখন কোনো কিছুই কঠিন লাগবে না। ওকে, তাহলে আমি আজকে ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। নেক্সট ক্লাস আবার তোমাদের সাথে শুক্রবারে দেখা হবে ঠিক এই সময়ে। তোমাদের এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তুমি জানাতে পারো, কোনো নোট করে আমাকে জানাতে পারো। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এমসিকিউ তোমাদের টেস্ট নিব, ঠিক আছে? ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করবো। তোমরা সবাই অনেক ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।